দেখতে দেখতে আরো একটা বছর শেষ। নতুন বছর আসার আগে কিন্তু ইতিমধ্যেই প্ল্যানিং শুরু হয়ে গেছে যে আমরা কিভাবে আবার নতুন বছরে সবকিছু নতুনভাবে সাজাবো। এবার অনেকেই ভাবছেন যে অর্থনৈতিকভাবে ২০২৬-২৭ অর্থবর্ষ কেমন কাটবে, কতটা ভিত মজবুত হবে অর্থনীতির। আর এই বিষয়ে আজ কথা বলবো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সুকান্ত সিনহার সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। এই যে বছর শেষ, আরো একটা বছর চলে এলো। তো কি গাইডলাইন আপনি দেবেন যে কতটা অর্থনীতির ভিত মজবুত হবে বা কতটা গ্রাফ চাঙ্গা হবে ইকোনমির? দেখুন, আমাদের অর্থনৈতিক যে বাজেট, অর্থনৈতিক যে প্ল্যান, সেগুলো কিন্তু ক্যালেন্ডার ইয়ারের উপরে ডিপেন্ড করে না। ওটা ফাইন্যান্সিয়াল ইয়ারের উপর ডিপেন্ড করে। তো ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হবে 1 এপ্রিল থেকে। কিন্তু ক্যালেন্ডার ইয়ারটা তো জানুয়ারি থেকে। নতুন ক্যালেন্ডার ইয়ার শুরু হচ্ছে। তো নতুনভাবে মনের আশা তো থাকেই। তো আমাদের ভারতবর্ষের অর্থনীতিটা যতটা বুম, যতটা বাড়া উচিত ছিল, যতটা ভালো হওয়া উচিত ছিল, ততটা কিন্তু হবে না। কিন্তু আমরা পিছিয়ে যাব না। অর্থনীতিটা চাঙ্গা হবে, কিন্তু খুবই ধীরে ধীরে হবে। একটু অল্প বাড়বে, কিন্তু আরেকটু বাড়া, আরেকটু ভালো হওয়া উচিত ছিল। যে জন্য হবে না, সেটা তো আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি যে গ্লোবাল একটা ডিস্টারবেন্স, বাংলাদেশের এইরকম একটা আনস্টেবল পরিস্থিতি, রাশিয়ার যুদ্ধ, অনেকগুলো সমস্যা চলছে। তো সেই জন্য তার ইম্প্যাক্ট কিন্তু এখন ভারতবর্ষের ইকোনমিতে অনেকটাই পড়বে। সেইগুলোর ইম্প্যাক্টটাকে সামলানোর জন্য যে যতটা চাঙ্গা এক্সপেক্টেড ছিল 1 বছর আগে যে এই 2026-এ এসে এতটা ভালো হবে, অতটা ভালো হবে না। বাট স্টিল এটা পজিটিভ থাকবে। কোভিড এর পর থেকে এমনিতেও অর্থনীতি ধুঁকছে। সেদিক থেকে বাংলাদেশে যে ঘটনা অশান্তি দেখতে পাচ্ছে, একটা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যেও তার ব্যাপক প্রভাব পড়ছে। এই দিক থেকে সাধারণ মানুষের ওপর কতটা চাপ আসতে পারে? প্রথম হচ্ছে কোভিড আসার পরে যে আমাদের অর্থনীতিটা কতটা ভেঙে পড়েছিল সেটা আমরা দেখেছি। কিন্তু সেটা গ্র্যাজুয়ালি সেটা ডেভেলপড হচ্ছে, এবং ডেভেলপড হতে হতে আমাদের এখন কিন্তু কিছুটা স্টেবল পজিশনে এসে গেছে। কিন্তু সেই মুহূর্তে আমাদের বাংলাদেশের এই আনস্টেবল পরিস্থিতি, একটা যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতিটা ভারতবর্ষের ইকোনমিতে অবশ্যই তার বিরাট ইম্প্যাক্ট থাকবে। কিন্তু সব থেকে বেশি থাকবে আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার অর্থনীতি। তার কারণ দেখুন, এখানে আমদানি রপ্তানি তো বিরাটভাবে ইম্প্যাক্ট হবে। ওখানের মানুষ, বাংলাদেশের মানুষ আমাদের ভারতবর্ষের এই যে বস্ত্র শিল্পটা পুরোপুরি ডিপেন্ডেন্ট, মেডিসিনটা ডিপেন্ডেন্ট, খাদ্যটা ডিপেন্ডেন্ট। তো ওদের সঙ্গে আমাদের তো ব্যবসার দিক থেকে, আমদানি রপ্তানির দিক থেকে এতই ইন্টারডিপেন্ডেন্সি আছে, যেটা প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা কিন্তু আনএক্সপেক্টেড ভাবে খারাপ হচ্ছে। ওই জন্য এটা কিন্তু স্টেবল হওয়াটা সাধারণ মানুষের জন্য খুব দরকার। না হলে সাধারণ মানুষের অনেকটাই অসুবিধা হবে। এবারে দেখুন, দেশের আমাদের এই সীমানার যে প্রতিরক্ষা খরচা, সেটা অনেকটা বাড়বে। সেগুলো সবই তো আমাদের আলটিমেট অর্থনীতিতে আঘাত করবে, অর্থনীতিটা ডাউন হবে। সেই জন্য এই পরিস্থিতিটা থেকে যত তাড়াতাড়ি আমরা নর্মাল পরিস্থিতিতে আসতে পারবো, বাংলাদেশ যত তাড়াতাড়ি স্টেবল হবে, সেটা আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার জন্য অনেকটা ভালো হবে। নতুন অর্থবর্ষ মানেই বাজেট পেশ। আমরা জানি যে কেন্দ্র রাজ্য দুতরফে বাজেট পেশ করা হয়। কোন বিষয়গুলি আপনি মনে করছেন যে এই বিষয়গুলো হলে ভালো হয়, তাহলে সাধারণ মানুষের একটু স্বস্তি হবে? আমাদের বাজেট তো হবে দেখুন ফেব্রুয়ারিতে, 1 ফেব্রুয়ারি। তো যেটা আমাদের ইম্প্যাক্ট স্টার্ট হবে 1 এপ্রিল থেকে। তো এই নতুন বছরে বাজেটের তো দুটো দিক মেনলি। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স আমাদের সিম্পলিফিকেশন হয়েছে, গত বাজেটেও হয়েছে। তো এই বছরের বাজেটে এক্সপেক্টেড যে আরো সিম্পলিফাইড হবে, এবং সাধারণ মানুষের জন্য, মানে যেটাকে বলা হয় জনমুখী বাজেট, সেটা করা হবে। বেসিক এক্সেমশন অনেকটা বেড়েছে, এবং ট্যাক্স দিতে হবে না সেই লিমিটটাও দেখুন 12 লক্ষ টাকা পর্যন্ত ইন্ডিভিজুয়াল এইচইউএফ এর জন্য হয়ে গেছে। আর জিএসটি
এই রিসেন্ট অ্যামেন্ডমেন্টে 622টা গুডসের অ্যান্ড সার্ভিসেসের ট্যাক্স আইদার নীল হয়ে গেছে অথবা সেটা রিডিউসড হয়ে গেছে। যেগুলো 12% ছিল সেগুলো 5%-এ হয়ে গেছে। এইটার জন্য আমাদের কি হবে, এই সার্ভিস সেগমেন্টে নিউ বাজেটে আমাদের জিএসটি কমার একটা সম্ভাবনা আছে, যার জন্য আমাদের আলটিমেটলি প্রোডাকশন কস্ট কমবে। প্রোডাকশন কস্ট কমবে মানেই দ্রব্যের দাম কমবে, আর দ্রব্যের দাম কমা মানেই মানুষের কি হবে, পারচেসিং পাওয়ারটা বেড়ে যাবে। আর পারচেসিং পাওয়ার বাড়া মানেই আলটিমেট দেশের উন্নতি, যেটা আমাদের কি হবে, জিডিপি বাড়বে। এটাই তো লক্ষ্য থাকে। আরেকটা যেটা আমাদের ইন্ডিয়ার অর্থনৈতিক পজিশনটা এরকম করার একটা প্ল্যানিং আছে, যেটা আমাদের বাজেটে, যাতে আমাদের ফরেন ইনভেস্টমেন্টটা বাড়ানো যায়, এফডিআই। হ্যাঁ, আমাদের ভারতের যে শিল্প, সেই শিল্পেতে যাতে বিদেশি ইনভেস্টমেন্ট বাড়ে, তার একটা সম্ভাবনা আছে, যে সেই দিকে নজর দেবেন সরকার। আরেকটা বিষয় আছে যে ইনকাম ট্যাক্স ফাইল যারা করবেন ভাবছেন, সেক্ষেত্রে কি কি গাইডলাইন আছে? জমা দেওয়ার শেষ তারিখ অনেকে ভাবেন যে মানে কিভাবে কি করতে হয়? দেখুন, ইনকাম ট্যাক্স রিটার্নটা এখন সিম্পলিফাইড ভার্সন হয়েছে, অনেক ইজি হয়ে গেছে। এবং যাদের ইনকাম ট্যাক্স রিটার্নটা, যাদের অ্যাকাউন্টসটা কোনো প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে অডিট করাতে হবে না, মানে ট্যাক্স অডিটের প্রয়োজন নেই, তাদের ইউজুয়ালি ডিউ ডেট থাকে 31 জুলাই। আর যাদের অডিট করাতে হবে, তাদের অডিটটা করানোর ডেট থাকে 30 সেপ্টেম্বরের মধ্যে, এবং তাদের রিটার্নটা দিতে হয় 31 অক্টোবরের মধ্যে। এটাই হচ্ছে নর্মাল ডিউ ডেটের গাইডলাইন। নতুন যে ক্লাবগুলো ফর্ম হবে বা কোনো সংগঠন হয়তো পথ চলা শুরু করলো, তাদের ক্ষেত্রে অডিটের নিয়ম কি হবে বা তারা কিভাবে শুরু করবে? শুরু করার জন্য দেখুন, যে ক্লাব বলুন, সোসাইটি বলুন, ট্রাস্ট বলুন, এগুলো তো তৈরি করার জন্য নির্দিষ্ট বাইল তৈরি করতে হবে, তার রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখন একটু মেথডিক্যাল হয়েছে, একটু স্ট্রিক্ট হয়েছে অথরিটি। এই তৈরি হওয়ার পরে তারপরে অ্যাডিশনাল যে ওই ক্লাবগুলো, মেনলি তো ওগুলো এনজিও, ওরা তো সমাজের ভালো কাজ করার জন্য ওরা মেম্বারদের সাবস্ক্রিপশন নেয়, অ্যাজ ওয়েল অ্যাজ ওরা বিভিন্ন সেগমেন্ট থেকে ডোনেশন কালেক্ট করে। এই ডোনেশন কালেক্ট করার জন্য তাহলে ওদেরকে একটা 80G এর রেজিস্ট্রেশন নিতে হয়, 80G5। যারা ডোনেশন দেবে এই সোসাইটিকে, এই ট্রাস্টকে, তারা যতটা ডোনেশন দিয়েছে তার 50% ছাড় পেয়ে যায়। 50% অফ ডোনেশন অর 10% অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম, এই দুটোর মধ্যে যেটা কম সেটা ছাড় পায়। প্লাস এই যা গ্রস রিসিপ্ট হবে এই সোসাইটিগুলোর, সেই গ্রস রিসিটের কি হবে, যাতে এইটাকে ট্যাক্সেবল ইনকাম না ধরা হয়, তার জন্য কমিশনার অফ এক্সেমশন থেকে একটা 12 এর রেজিস্ট্রেশন নিতে হয়। এই রেজিস্ট্রেশন নিয়ে এটাকে 10BA-তে বা 10BB-তে অডিট করে এটা নির্দিষ্ট সময়ে 30 সেপ্টেম্বরের মধ্যে জমা করতে হয়। জমা করলে তাহলে যা গ্রস রিসিট হবে, সেটার আবার একটা অ্যাপ্লিকেশন আছে, যতটা আমরা রিসিভ করব তার অ্যাটলিস্ট 85% আমাদের অবজেক্ট পারপাসে ইউটিলাইজড করতে হবে উইদিন দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, তবে আমরা ওই রিসিপ্টটা আমাদের ছাড় হয়ে যায়, মানে আর ট্যাক্স দিতে হয় না। আর যে কোনো কারণে যদি না ইউটিলাইজড করতে পারে, তাহলে ওটা সেট অ্যাসাইড করে 5 ইয়ার্স পর্যন্ত রাখা যায়, তাহলে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে ওটা ইউটিলাইজড করতে হয়। আমরা জানি যে অভিনেত্রী জয়া হাসান, তারও হিসাব রক্ষক আপনি, তো উনি তো দু দেশ মিলিয়েই কাজ করছেন। এবার এই যে কিভাবে হিসেবটা হয় দুই দেশে, মানে কিভাবে সামলান বা এই বিষয়টা একটু জানবো। দেখুন, আমি কোনো ইন্ডিভিজুয়াল পার্সন নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাইছি না, কিন্তু আমি একটা জেনারেল স্টেটমেন্ট দিচ্ছি যে কেউ যদি ধরুন বাংলাদেশের নাগরিক আর এইখানে আমাদের কোনো ব্যবসায়িক বা প্রফেশনাল ইনকাম আছে, অ্যাকচুয়ালি আমাদের ইনকাম ট্যাক্সটা
আমাদের ডিপেন্ড করে না কোন দেশের নাগরিক ইন্ডিভিজুয়ালটি, তাহলে ডিপেন্ড করে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী, নট অন সিটিজেনশিপ। তো এখানে ইন্ডিয়াতে কোনো বাংলাদেশের লোক যদি কোনো বিজনেস বা প্রফেশনাল ইনকাম করে, তার ইনকাম ট্যাক্সটা এখানে জমা হবে অ্যাজ এ নন রেসিডেন্ট। নন রেসিডেন্টের ইনকাম ট্যাক্স জমা করার জন্য মোটামুটি রেসিডেন্টের সঙ্গে মোর অললেস সেম নিয়মই আছে, শুধু ট্যাক্সের টিডিএস ফিডিএসের ঝামেলাগুলো একটু আলাদা রকম আছে। আর জিএসটির ক্ষেত্রে জাস্ট লাইক রেসিডেন্ট এখানে রেজিস্ট্রেশন নিতে হবে, কিন্তু ওই রেজিস্ট্রেশনটা পার্মানেন্ট রেজিস্ট্রেশন হয় না। তা আমাদের জিএসটি অথরিটি এই নন রেসিডেন্টকে 6 মাসের জন্য রেজিস্ট্রেশনটা ভ্যালিড করে, অ্যান্ড এভরি 6 মান্থে আবার অ্যাপ্লাই করতে হয়, ওটাকে রিনিউ করে অ্যানাদার 6 মান্থে রেজিস্ট্রেশনটাকে ভ্যালিড করার জন্য। আর যারা কর ফাঁকি দেওয়ার মধ্যে পড়েন তাদের জন্য ডু অ্যান্ড ডোন্টস কি হবে? দেখুন, কর ফাঁকি দেওয়ার লোকই তো বেশি ভারতবর্ষে। উই আর আনফরচুনেট। দেখুন, এই তথ্যটা হয়তো সবাই জানে যে আমাদের অ্যাপ্রক্সিমেটলি মোর দ্যান 140 কোটির উপরে লোক। তো ইনকাম ট্যাক্স রিটার্ন জমা হয় অনলি 6% লোকের। সেই 6% লোকের মধ্যে 3% লোক নীল রিটার্ন দেয়, আর বাকি 3% লোকের 1-2% কি করে একদম নমিনাল দেয়, তাহলে 1% লোক মাত্র ট্যাক্স জমা দেয়। কতটা ভার বেড়ে যায় আমাদের সরকারের যে 1% লোক ভারতবর্ষের যা ট্যাক্স দেয় সেইটা আমাদের টোটাল যা গভর্নমেন্টের রেভিনিউ তার 50%, মানে ডাইরেক্ট ট্যাক্স 50% আর ইনডাইরেক্ট ট্যাক্স 50% টোটাল রেভিনিউয়ের। তাহলে সেই 1% লোক ট্যাক্সটা দিচ্ছে, তাতে কিভাবে সরকারকে চালাতে হয়। তো সেই জন্য আমাদের গ্র্যাজুয়ালি ডে বাই ডে নতুন নিয়ম আসছে যাতে মানুষ কর ফাঁকি না দিতে পারে। তার জন্য আধার হয়েছে, আধারের সঙ্গে প্যান লিঙ্ক হয়েছে। ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলেই তাহলে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, এবং ওই প্যান আধারের লিঙ্ককে বেস করে আমাদের ইনকাম ট্যাক্সের পোর্টালে অটোমেটিক ডেটাগুলো, ফাইন্যান্সিয়াল ডেটাগুলো আপডেট হয়ে যাবে। 26AS আছে, AIS আছে, আরও প্ল্যাটফর্ম আছে যেখান থেকে ইনকাম ট্যাক্স অথরিটি ডেটাটা পেয়ে যাবে একটা ইন্ডিভিজুয়াল বা একটা পার্সন কত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করেছে। অতএব ডে বাই ডে আমাদের মেজার্স কিন্তু নেওয়া হয়েছে এবং হচ্ছে, যাতে মানুষ ট্যাক্সটা ফাঁকি না দিতে পারে। এটা কিন্তু ভালো স্টেপ, এবং এইটা যখনই একটা ভালোভাবে ইমপ্লিমেন্টেশনের জায়গায় চলে আসবে, আমাদের দেশ কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটা এগিয়ে যাবে। এবং এমনিতেই আছে আমাদের 2047-এর মধ্যে আমাদের ভারতবর্ষ পৃথিবীর 3য় বৃহত্তম ইকোনমিতে পৌঁছবে, এটা টার্গেট। কিন্তু ব্যক্তি সুকান্ত সিনহারের এক্সপেকটেশন বিফোর 2047 এই জায়গায় পৌঁছে যাবো, আমরা 2য় বৃহত্তম ইকোনমিতে পৌঁছে যেতে পারবো। মানে সব মিলিয়ে নতুন বছরে মধ্যবিত্তের খানিকটা স্বস্তি বলা যায় যে জিনিসপত্রের দাম কমবে। একদম কমবে। দেখুন, একদম বুম ইকোনমি হয়ে যাবে না, গ্র্যাজুয়ালি বাড়বে, ইকোনমির পজিশনটা ভালো হবে, এবং মধ্যবিত্তের স্বস্তির জায়গাটা একটু হলেও বেড়ে যাবে। একদমই তাই, যে বছর শেষে এর থেকে আর সুখবর কি হতে পারে, যে দ্রব্যমূল্য যেভাবে আমরা বলি যে হেসেলে আগুন, অগ্নিমূল্য, বাজার দরে হাত দেওয়া যাচ্ছে না, সেই দিক থেকে যদি বাজেটে জিনিসপত্রের দাম আরো একটু কমে যায় তাহলে সত্যিই মধ্যবিত্ত খুবই স্বস্তি পাবে। আর নতুন বছর সকলের খুব ভালো কাটুক, অগ্রিম শুভেচ্ছা। আর স্যারকে অনেক ধন্যবাদ। আমরা ছিলাম আজকে সিএ সুকান্ত সিনহা রের সঙ্গে, কথা বললাম ভারতের অর্থনীতি নিয়ে, কি কি হতে পারে, কি কি গাইডলাইন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বা এই কর ছাড়ের নতুন আইন, সবটাই মেনে চলুন আর দেশকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন অর্থনীতির আঙিনায়। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।